বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্যে সেই হিমাদ্রি আসলে এক সুউচ্চ সুমহান পর্বতমালা, যাকে আমরা সচরাচর চিনি হিমালয় নামে। হ্যাঁ, হিমালয়। ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই হিমালয় পর্বতমালা তার সুবিশাল বপু নিয়ে দাঁড়িয়ে আছে। এক বিশালকায় ছাতার মতোই হিমালয় একদিকে যেমন ভারত ভূমিকে সুদূর উত্তরের বরফাবৃত সাইবেরিয়ার থেকে ধেয়ে আসা রুক্ষ শুষ্ক হিম শীতল বায়ুপ্রবাহ থেকে রক্ষা করে চলেছে, তেমনি অন্যদিকে বিশাল এই দেশের উত্তর ও উত্তর পূর্ব সীমান্তকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার কাজটুকুও সে অবিরাম করে যাচ্ছে এক বিশ্বস্ত ও অতন্দ্র প্রহরীর মতো। আবার একই সঙ্গে দেশের দক্ষিণের ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্প সমৃদ্ধ বায়ুপ্রবাহের পথে দেওয়ালের মতো দাঁড়িয়ে ভারতে বৃষ্টিপাতের পরিমাণকে নিশ্চিত করে কৃষিনির্ভর এই দেশকে করে তুলছে সুজলা সুফলা শস্য শ্যামলা। একদিকে বরফের সাদা মুকুট শোভিত সারি সারি সুউচ্চ সব পর্বত শৃঙ্গ, আর অন্যদিকে এসব শৃঙ্গের মাঝে নানা রঙের নানা জাতের ফুল ফলে সুশোভিত সবুজ ঘাসের গালিচায় ঢাকা অপূর্ব সুন্দর নয়নাভিরাম সব উপত্যকা, হ্রদ, সরোবর, ঝর্ণা, বরফ আর হিমবাহ নিঃসৃত কত শত নদ নদী, একের পর এক শৈল শহর, স্বাস্থ্যকর পর্যটন স্থল, আরো কত কি। সব মিলিয়ে এক অপরূপ ও ভয়ঙ্কর সুন্দর পর্বতমালা হলো আমাদের এই হিমালয়। তা বন্ধুরা, বিয়ন্ড ডার্কের আজকের এই আয়োজনে আসুন আমরা হিমালয় পর্বতমালা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তবে এরকম আরও অনেক বিষয়ে তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন। তো আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি গিরিরাজ হিমালয়ের খোঁজে। শুরুতেই বলে নেওয়া যাক বিশালকায় এই হিমালয় পর্বতমালার সৃষ্টির কারণ সম্পর্কে ভূবিজ্ঞানীদের অভিমত কি। প্রখ্যাত জার্মান ভূপদার্থবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার 1912 সালে প্রথম কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাদেশীয় সরণের তত্ত্ব বর্ণনা করেন, যাতে বলা হয় যে আজ থেকে প্রায় 240 মিলিয়ন বছর আগে আমাদের এই পৃথিবীর স্থলভূমির সবটুকুই একসঙ্গে এবং এক জায়গায় একটি সুপার কন্টিনেন্ট বা এক অতিকায় স্থলভাগ হিসেবে বিদ্যমান ছিল। এটি পেনজিয়া নামে পরিচিত। আর এই অতিকায় স্থলভাগ অর্থাৎ পেনজিয়াকে চারদিক থেকে ঘিরে ছিল পৃথিবীর সম্পূর্ণ জলভাগ, অর্থাৎ একটিমাত্র সুপার ওশেন বা অতিকায় মহাসাগর, যার নাম ছিল পান্থলাসা। আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে এই অতিকায় ভূখণ্ড পেনজিয়ার ভাঙন প্রক্রিয়া শুরু হয় এবং ক্রমে এটি দুটি খণ্ড বা অংশে ভাগ হয়ে যায়। এর উত্তর দিকের অংশটির নাম লাউরাসিয়া বা আঙ্গারাল্যান্ড ও দক্ষিণ দিকের অংশটির নাম গন্ডোয়ানাল্যান্ড। এই ভাঙনের ফলে আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মাঝখানে একটি সরু এবং দীর্ঘ জলভূমির সৃষ্টি হয়, যা টেথিস সাগর নামে পরিচিত। দুদিকের আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে নেমে আসা অসংখ্য নদ নদীর জলধারার সঙ্গে বয়ে আসা বিপুল পরিমাণ মাটি ধীরে ধীরে টেথিস সাগরের তলদেশে একের পর এক স্তরে স্তরে জমা হতে থাকে। এদিকে সূর্য থেকে সৃষ্টি হওয়া উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে তাপ বিমোচনের মাধ্যমে যতই শীতল হচ্ছিল, তার কোর বা
কেন্দ্রস্থল থেকে শুরু করে ম্যান্টেল বা মধ্যস্তরের বিপুল পরিমাণ গলিত ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে ততই আন্দোলিত হচ্ছিল, যার সরাসরি প্রভাব এসে পড়ছিল তাপ ছেড়ে জমে যাওয়া পৃথিবীর উপরিতলের কঠিন স্তরটির উপর, অর্থাৎ স্থলভূমির উপর। ফলে আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ড এই উভয় স্থলভূমি ক্রমশ আরও ভেঙে টুকরো টুকরো হতে লাগল। আঙ্গারাল্যান্ড ভেঙে সৃষ্টি হলো উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর এশিয়ার বিস্তীর্ণ স্থলভূমি, আর গন্ডোয়ানাল্যান্ড ভেঙে তৈরি হলো অ্যান্টার্কটিকা, আফ্রিকা, মাদাগাস্কার ও ইন্দো অস্ট্রেলীয় স্থলভূমি। এই সকল স্থলভূমির উপরিপৃষ্ঠ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গড়ে 40 কিলোমিটার গভীরতা পর্যন্ত পৃথিবীর কঠিন হয়ে যাওয়া উপরিস্তরটিকে বলা হয় লিথোস্ফিয়ার বা ক্রাস্ট। এই ক্রাস্ট স্তরটির পরে পৃথিবীর আরও গভীরের স্তরটিকে বলা হয় ম্যান্টেল, যেখানে আছে শুধু বিপুল পরিমাণ উত্তপ্ত ও গলিত তরল ম্যাগমা। এই ক্রাস্ট এবং ম্যান্টেল স্তর দুইটির মাঝখানে আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকনের তৈরি কঠিন এবং নিরেট পাথরের 15 থেকে 20টি প্লেট বা পাটাতন। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীর স্থলভূমি এবং জলভূমি এই দুই দাঁড়িয়ে আছে এমন এক একটি প্লেট বা পাটাতনের উপর। যদিও এতগুলো প্লেটের মধ্যে মূলত 7টি টেকটনিক প্লেটই হল উল্লেখযোগ্য। এই প্লেটগুলির মধ্যে অন্যতম দুটি প্লেট হল যথাক্রমে ইউরেশিয়া প্লেট, যার উপর দাঁড়িয়ে আছে আজকের ইউরোপ ও উত্তর এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড, আর ইন্দো অস্ট্রেলীয় প্লেট, যার উপর দাঁড়িয়ে আছে গন্ডোয়ানাল্যান্ড থেকে টুকরো হয়ে আসা ইন্দো অস্ট্রেলীয় স্থলভূমি। এই প্লেটগুলো কিন্তু স্থির নয়, বরং সবগুলোই চলমান। নিচের বিপুল তরল ম্যাগমা রাশির পরিচলনজনিত স্রোতে প্লেটগুলো ভেসে চলেছে অবিরাম। এভাবে চলতে চলতে আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে টেথিস সাগরে এসে ইন্দো অস্ট্রেলীয় প্লেটের সঙ্গে ইউরেশিয়া প্লেটের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের অভিঘাত এতই প্রবল ছিল যে ইন্দো অস্ট্রেলীয় প্লেটের উত্তর দিকের ধারটি টেথিস সাগরে অবস্থিত ইউরেশিয়া প্লেটের দক্ষিণ দিকের ধারের তলায় ঢুকে যায়। দুই দিকের এই দুই টেকটনিক প্লেটের মধ্যে প্রবল সংঘর্ষের চাপে টেথিস সাগরের তলায় স্তরে স্তরে জমে থাকা বিপুল পরিমাণ অধঃক্ষেপের আস্তরণ কুঁচকে গিয়ে উপরের দিকে উঠে যায় এবং জন্ম দেয় বিশ্বের নবীনতম ও উচ্চতম ভঙ্গিল পর্বতমালা হিমালয়ের, যার গঠন প্রক্রিয়া আজও চলছে এবং এখনও হিমালয় পর্বতমালার উচ্চতা বছরে গড়ে প্রায় 5 সেন্টিমিটার করে বেড়ে চলেছে। বন্ধুরা, গিরিরাজ হিমালয়কে নিয়ে আজকের এই ভিডিওতে চলো যাই গিরিরাজ হিমালয়ের খোঁজে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। ভিডিওটির আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করলাম হিমালয় পর্বতের সৃষ্টির ইতিহাস এবং এর সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে। পরবর্তী পর্বগুলিতে আমরা একে একে দেখব হিমালয় পর্বতের বিস্তার, এর ভৌগোলিক শ্রেণীবিন্যাস, হিমালয় পর্বতের সুউচ্চ সব পর্বতশৃঙ্গের বিবরণ, হিমালয় থেকে বেরিয়ে আসা বিভিন্ন নদ নদীর বিভিন্ন হিমবাহ ইত্যাদি, হিমালয়ের বিভিন্ন গিরিখাত, বিভিন্ন উপত্যকাসমূহ এবং অতি অবশ্যই গোটা হিমালয় পর্বতমালা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শহর, শৈল শহর, বিভিন্ন স্বাস্থ্যকর পর্যটন কেন্দ্র ইত্যাদি সব কিছু সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওর পরবর্তী পর্বগুলোতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে বেল আইকনটিকে টিপে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।